হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু ভিক্টরি এডুকেশন। আমি তোমাদের সোমনাথ স্যার চলে এসেছি তোমাদের সামনে আবার একটি গুরুত্বপূর্ণ ক্লাস নিয়ে। গতকাল তোমাদের আমি অম্ল, ক্ষারক এবং লবণের উপর একটি গুরুত্বপূর্ণ ক্লাস করেছিলাম, যেখানে তোমাদের এনসিইআরটি এক্সাম্পলার এবং বাংলা এনসিইআরটি থেকে তোমাদের পুরোটা ডিসকাস করেছি, যেগুলো তোমাদের আসে। এবং আমি কথা দিয়েছিলাম নেক্সট ক্লাসে আমি তোমাদের ওয়াইসিটি প্রিভিয়াস ইয়ার্স থেকে যত প্রশ্ন এসছে, বিশেষ করে একটা কথা তোমরা মাথায় রাখো, যারা এএলপি টেকনিশিয়ান দেবে তাদের জন্য ভীষণ গুরুত্বপূর্ণ এই ক্লাসটি। পুরোটা আজকে আমি করাবো। এবং পিএইচ বলে একটা সেকশন, যেটা আমি পরের পার্টে করাবো, কিন্তু আজকে তাও ম্যাক্সিমাম পোর্শনটা শেষ করে দেবো। অর্থাৎ ওয়াইসিটির বই থেকে অম্ল, ক্ষারক, লবণের উপর যে সমস্ত কনসেপচুয়াল প্রশ্ন এসছে প্রত্যেকটা শেষ আজকে করব, ঠিক আছে? তো প্রত্যেক দিনের মতো আবারও বলছি, যারা আমার ক্লাসে নতুন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে, ক্লাসটিকে লাইক করবে এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই বন্ধুদের সঙ্গে শেয়ার করবে। তুমি যদি রেলওয়ে অ্যাসপিরেন্ট হও, এটা শুধুমাত্র তোমার চ্যানেল, শুধুমাত্র তোমার নিজের চ্যানেল। এবং তুমি যদি বাংলায় সায়েন্স পড়তে চাও, অঙ্ক পড়তে চাও, জিআই পড়তে চাও, জিকে পড়তে চাও, শুধুমাত্র তোমার চ্যানেল এটা। চলো শুরু করা যাক। এর আগের ক্লাসে আমরা এগুলো পড়ে নিয়েছি প্রত্যেকটা জায়গা। আশা করি তোমরা বুঝতে পেরেছো। তোমরা খুব ভালো ভালো কমেন্ট করেছো অনেকে, তার জন্য প্রত্যেককে থ্যাংক ইউ। আমি অবশ্যই তোমাদের এই সিরিজটা কমপ্লিট করবো এবং ক্লাস নিয়ে আসবো। এগুলো প্রত্যেকটা হয়েছে, এই প্রশ্নগুলো হয়ে গেছে। আজকে যেখান থেকে শুরু হবে, ওয়াইসিটির বই থেকে পুরো শুরু হবে। অর্থাৎ ওয়াইসিটির একদম প্রথম থেকে তোমরা যদি বই থাকে বাড়িতে, সেখান থেকে মিলে নেবে, একদম বাংলায় শুরু হবে। এর জাস্ট পর থেকে শুরু হবে ওয়াইসিটির বই। তো ওয়াইসিটির বই থেকে একদম ফুল এমসিকিউ সিরিজ তোমাদের শুরু হবে। তার আগে একটাই কথা বলবো, যারা আমাদের ব্যাচে ইনক্লুড হতে চাও, কারা ব্যাচে ইনক্লুড হবে? না, যারা মনে করছো যে স্যারের কাছে সায়েন্সটা খুব ভালো করে পড়বো, আমি কিভাবে সায়েন্স পড়াই, আমি তোমাদের এনসিইআরটি বই থেকে একদম টপিক ধরে ধরে পড়াই। প্রত্যেকটা টপিকের এখানে কি করা হয়, ডিএনএ টেস্ট করা হয়। ডিএনএ টেস্ট করে সেটাকে পড়ানো হয়। তার উপর এমসিকিউ থাকে, তার উপর ওয়ান লাইনার থাকে, পুরো তাকে কাটাছেড়া করে দেওয়া হয়। আমার কাছে পড়া মানে সায়েন্স। তুমি বুঝতে পারবে যে প্রচুর, প্রায় 500 স্টুডেন্ট এখানে এনরোল করেছে এই কোর্সটা শুধুমাত্র। তুমি যদি ভর্তি হতে চাও অবশ্যই নিচের নাম্বারে কন্ট্যাক্ট করে ভর্তি হয়ে যেতে পারো। লিমিটেড কিছু আর লাস্ট সিটস রয়েছে টেকনিশিয়ানের জন্য। টেকনিশিয়ান পরীক্ষা কিছুদিন পর হবে। এনটিপিসি ব্যাচে যদি তুমি ভর্তি হতে চাও, সমস্ত সাবজেক্ট আমার কাছে যদি কমপ্লিট করতে চাও, তাহলে এই ব্যাচটা তোমার জন্য। দুটো ব্যাচ রয়েছে, যে ব্যাচে ইচ্ছা ভর্তি হতে পারো, আদারওয়াইজ আমার ক্লাস করো ইউটিউবে, ফ্রিতে অনেক কিছু পাবে তুমি। চলো নেক্সট, এইখানে ব্যাচের সম্পর্কে দেওয়া রয়েছে, চলো। আর যারা পিডিএফ পেতে চাও, আমার টেলিগ্রাম অ্যাকাউন্টে যুক্ত হয়ে যেতে পারো। টেলিগ্রাম শুনছি বন্ধ হয়ে যাবে, যদি বন্ধ হয়ে যায় হোয়াটসঅ্যাপের একটা গ্রুপ খুলেছে, সেখানেও জয়েন হয়ে যেতে পারো। টেলিগ্রামে জয়েন হলেই ওখানে দুটো লিঙ্কই দেওয়া রয়েছে, ওখানে জয়েন করা মাত্র তুমি বুঝতে পেরে যাবে। প্রথম প্রশ্ন একদম ওয়াইসিটির বই থেকে। ওয়াইসিটির বই থেকে প্রথম প্রশ্ন হিসেবে এটাই পাবে। দেখো প্রথম প্রশ্ন কি বলছে, মিউরিয়েটিক অ্যাসিড বৈজ্ঞানিক হিসাবে, মানে বৈজ্ঞানিক ভাবে ড্যাশ হিসাবে পরিচিত। আমরা জানি বাথরুমে আমরা যে মিউরিয়েটিক অ্যাসিড ব্যবহার করি সেটা কিছুই না, সেটা হচ্ছে আমাদের হাইড্রোক্লোরিক অ্যাসিড। অর্থাৎ মিউরিয়েটিক অ্যাসিড আমরা বলছি হাইড্রোক্লোরিক অ্যাসিডকে, ঠিক আছে? আমরা হাইড্রোক্লোরিক অ্যাসিডকে কি বলি? হাইড্রোক্লোরিক অ্যাসিডকে আমরা মিউরিয়েটিক অ্যাসিড বলে থাকি। এনটিপিসি শিফট 2 তে এসেছে, সিবিটি 1 5/3/2021, ওটা রিসেন্ট আসা প্রশ্ন। পরের প্রশ্ন 2 নম্বর প্রশ্ন কি বলছে? বলছে যে সমস্ত অ্যাসিডের সাধারণ উপাদান কি? আরআরবি গ্রুপ ডি তে এসছে এবং 2018 তে আসা প্রশ্ন। 2022 এ অ্যাসিড বেস ক্ষারক থেকে প্রায় কিছু প্রশ্ন এসেনি, কিন্তু হ্যাঁ এলপি টেকনিশিয়ান এবং 2018 গ্রুপ ডি এবং এনটিপিসি তে প্রচুর প্রশ্ন এসেছে। বলেছে অ্যাসিডের সাধারণ উপাদান হলো, আমি তোমাদের আগের দিন বলেছিলাম যে যদি অ্যাসিড হয় তাহলে সেখানে ডেফিনেটলি এইচ প্লাস আয়ন থাকবে, এবং যদি বেস হয় বা ক্ষার হয় তবে ডেফিনেটলি সেখানে ওএইচ মাইনাস আয়ন থাকবে। তাহলে যেহেতু অ্যাসিড, তাহলে এখানে অবশ্যই কি থাকবে? হাইড্রোজেন অবশ্যই থাকবে। তুমি দেখো, তুমি মিলিয়ে নাও, আমার কথা বিশ্বাস করে তুমি মিলিয়ে নাও। HCl একটা কি? একটা অ্যাসিড। H2SO4 একটা কি? একটা অ্যাসিড। HNO3 একটা কি? একটা অ্যাসিড। H2CO3 একটা কি? একটা অ্যাসিড। প্রত্যেকটা দেখো কিন্তু হাইড্রোজেন রয়েছে, প্রত্যেকটা হাইড্রোজেন রয়েছে। আবার তুমি যদি বেস দেখো বা ক্ষার দেখো, NaOH, তুমি দেখবে KOH, এই যে প্রত্যেকটা দেখবে OH রয়েছে। অর্থাৎ OH যদি থাকে বা হাইড্রোক্সিল আয়ন যদি থাকে, তখন সেটা হচ্ছে কি? তখন সেটা হচ্ছে ক্ষার। আর যদি হাইড্রোজেন থাকে তখন সেটা হচ্ছে অ্যাসিড। তাহলে সমস্ত অ্যাসিডের সাধারণ উপাদান হচ্ছে হাইড্রোজেন। পরবর্তী প্রশ্ন, শক্তিশালী 3 নম্বর প্রশ্ন, শক্তিশালী অ্যাসিড দ্রবণের ড্যাশ রয়েছে। দেখো অ্যাসিড দু প্রকার আমি বলেছিলাম, তাদের কনসেন্ট্রেশনের উপর ভিত্তি করে। কি কি? একটা হচ্ছে লঘু অ্যাসিড আর একটা হচ্ছে গাঢ় অ্যাসিড। গাঢ় অ্যাসিড কাদের বলবো না? গাঢ় অ্যাসিড হচ্ছে বা শক্তিশালী অ্যাসিড হচ্ছে বা H2SO4, লঘু অ্যাসিড বলবো না, আমরা বলবো যে, আমরা কি বলতে পারি? আমরা বলতে পারি যে শক্তিশালী অ্যাসিড এবং আমরা বলতে পারি দুর্বল অ্যাসিড। অর্থাৎ স্ট্রং অ্যাসিড এবং উইক অ্যাসিড। তাহলে স্ট্রং অ্যাসিড কি করে না? জলীয় দ্রবণে বেশি পরিমাণে H+ আয়ন দেবে,
এবং উইক অ্যাসিড যারা, মনে করো CH3COOH, উইক অ্যাসিড, অ্যাসিডিক অ্যাসিড, এটা খুব কম পরিমাণে H+ আয়ন দেবে। অর্থাৎ শক্তিশালী অ্যাসিড দ্রবণ মানে সেখানে বেশি পরিমাণ কি থাকবে, বেশি পরিমাণ আয়ন থাকবে, অণু না, বেশি পরিমাণ আয়ন থাকবে। এবং ভালো করে যদি বলতে চাই ডেফিনেটলি কি থাকবে, বেশি পরিমাণ H+ আয়ন থাকবে। তাহলে একটা হচ্ছে স্ট্রং অ্যাসিড আর একটা হচ্ছে উইক অ্যাসিড, এই জায়গাটা তোমরা কিন্তু খেয়াল করবে, ঠিক আছে? আমি এক্সাম্পল দিয়েও বললাম। পরবর্তী প্রশ্ন, 4 নম্বর প্রশ্ন, খুব ভালো একটা প্রশ্ন। কি লেখা আছে দেখো, লেখা আছে নিচের বিবৃতিগুলির মধ্যে কোনটি সত্য আর মিথ্যা? না, সত্য, শুধু সত্য হবে। কোনটা সত্য, ঠিক আছে, কোনটা সত্য আমাকে জানতে চাইছে, সত্য বা মিথ্যা। হ্যাঁ ঠিকই আছে প্রশ্ন, যেহেতু এখানে সত্য বা মিথ্যা এখানে উল্লেখ করে দিয়েছে, সত্য বা মিথ্যা, ঠিক আছে প্রশ্ন। দেখো প্রথম স্টেটমেন্ট কি বলছে, H2SO4 পেট্রোলিয়াম পরিশোধনে সালফার এবং অন্যান্য যৌগগুলি অপসারণ করতে ব্যবহৃত হয়। সেকেন্ডটা বলছে সোডিয়াম হাইড্রোক্সাইডের বেসিক প্রকৃতি হাইড্রোজেন আয়নগুলির উপস্থিতির কারণে হয়। প্রথম কথা, H2SO4 এর ব্যবহার তোমাদের বলা হয়নি, কিন্তু H2SO4 পেট্রোলিয়াম পরিশোধনে ব্যবহার করা হয়, একদম ঠিক রয়েছে এটা। অর্থাৎ ফার্স্ট বিবরণটা ঠিক রয়েছে, কিন্তু ভাই সেকেন্ড বিবরণটা তুমি যদি দেখো, খেয়াল করো, তাহলে বুঝতে পারবে যে সোডিয়াম যে হাইড্রোক্সাইড বা NaOH, এই NaOH একটা কি বেসিক বা একটা কি ক্ষার। তাহলে ক্ষার যদি হয়, সেখানে আমরা হাইড্রোজেন আয়ন উপস্থিতির কারণে কি ক্ষার হয়? আমি বারবার বলেছি যে OH- আয়নের উপস্থিতির জন্য সেটা ক্ষার হয়। তাহলে ডেফিনেটলি আমি বলতে পারবো যে শুধুমাত্র এ বিবৃতি ঠিক, অর্থাৎ বি ফর বোম্বাই হয়ে যাবে তোমাদের সঠিক উত্তর। বোঝা গেলে অবশ্যই ক্লাসটিকে একটা লাইক করবে এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে, পাশে থাকবে, বেল আইকনটা প্রেস করবে সমস্ত ভিডিও আগে দেখার জন্য। আগের ক্লাসটাও যেমন তোমরা দেখেছো, এই ক্লাসটি যদি তোমরা দেখে তোমাদের ভালোবাসা পাই, পরপর এই সিরিজটাও আমি তোমাদের কমপ্লিট করাবো। নেক্সট প্রশ্ন, 5 নম্বর প্রশ্ন, কি বলছে দেখো, বলছে কপার সালফেটের জলীয় দ্রবণ কি প্রভাব দেবে। দেখো এলপি টেকনিশিয়ান প্রশ্নতে এসছে, এলপি টেকনিশিয়ান 2018 তে এসছে, তাই বলছি টেকনিশিয়ানের জন্য এই প্রশ্নগুলো খুব গুরুত্বপূর্ণ। আচ্ছা, কপার সালফেট CuSO4, কপার সালফেট একটা কি না, কপার সালফেট হচ্ছে একটা অ্যাসিডিক ইন নেচার, অ্যাসিড। তাহলে অ্যাসিড যদি হয় সেখানে কি হবে না, সেখানে ডেফিনেটলি নীল লিটমাস লালে পরিণত হবে। তাহলে যেহেতু এটা অ্যাসিড, তাহলে কি হবে না, নীল লিটমাস লাল হয়ে যাবে, অর্থাৎ অপশন নাম্বার বি উইল বি ইউর রাইট অ্যান্সার। ক্লিয়ার? তাহলে কোন জলীয় দ্রবণ যদি বেস হয়, তাহলে লাল হলে সেটা লাল লিটমাসকে নীল করবে, আর অ্যাসিড হলে কি করবে, নীল লিটমাসকে লাল করবে। নেক্সট প্রশ্ন, 6 নম্বর প্রশ্ন, কি বলছে দেখো, নিচের লেখা বিবৃতিগুলির মধ্যে কোনটি সঠিক নয় শক্তিশালী অ্যাসিড সম্পর্কে, সেটা আমরা দেখব। শক্তিশালী অ্যাসিড সম্পর্কে, শক্তিশালী অ্যাসিড সম্পর্কে কোনটি সঠিক নয়। আচ্ছা ভালো কথা, শক্তিশালী অ্যাসিড গুলো অন্যান্য পদার্থের সাথে খুব দ্রুত বিক্রিয়া দেখায়, যেমন ধাতব কার্বনেট, ধাতব হাইড্রোজেন কার্বনেট। হাইড্রোক্লোরিক অ্যাসিড, সালফিউরিক অ্যাসিড, নাইট্রিক অ্যাসিড শক্তিশালী অ্যাসিড। অ্যাসিডগুলি এমন রাসায়নিক পদার্থ যা নোনতা স্বাদযুক্ত। সমস্ত খনিজ অ্যাসিড শক্তিশালী অ্যাসিড। দেখো আমরা অপশন সিটা কিন্তু পেয়ে গেছি, যেটা সঠিক নয়। খনিজ অ্যাসিডগুলি কিন্তু ডেফিনেটলি শক্তিশালী অ্যাসিড। কেন? H2SO4, HCl, এগুলো খনিজ অ্যাসিড। আমরা যদি বলি যে জৈব অ্যাসিড যেগুলো, যেমন অ্যাসিটিক অ্যাসিড, ল্যাকটিক অ্যাসিড, টার্টারিক অ্যাসিড, ম্যালিক অ্যাসিড, গ্যালিক অ্যাসিড ইত্যাদি প্রভৃতি, যেগুলো আমরা তেঁতুল থেকে, লেবু থেকে, তারপর তোমাদের আপেল থেকে যেগুলো পাচ্ছি, পিঁপড়ের হুলে পাচ্ছি, সেগুলো কিন্তু উইক অ্যাসিড, তাই তো? তাহলে এটা ঠিক রয়েছে, সমস্ত অ্যাসিড শক্তিশালী অ্যাসিড। এবং হাইড্রোক্লোরিক অ্যাসিড, সালফিউরিক অ্যাসিড, নাইট্রিক অ্যাসিড এগুলো শক্তিশালী অ্যাসিড, অপশন বিটাও ঠিক রয়েছে। এবং অপশন বি বলছে ধাতব কার্বনের ধাতব হাইড্রোজেন কার্বনেটের সঙ্গে বিক্রিয়া করে। আমরা জানি যে ধাতব কার্বনের অর্থাৎ CaCO3 বা ক্যালসিয়াম কার্বনেটের সঙ্গে যদি বিক্রিয়া হয় অ্যাসিডের, তাহলে আমরা কি জানি, কার্বন ডাই অক্সাইড গ্যাস উৎপন্ন হয়, তাই তো? আগের দিনের ক্লাসে জেনেছি। তার মানে অপশন এটাও ঠিক রয়েছে। কিন্তু অপশন সি বলছে অ্যাসিড গুলো এমন একটা রাসায়নিক পদার্থ যা নোনতা স্বাদযুক্ত না, এটা হচ্ছে কিন্তু আমাদের আম্লিক স্বাদযুক্ত বা টক স্বাদযুক্ত, নোনতা স্বাদযুক্ত নয়, টক স্বাদযুক্ত। তাই অপশন সিটা হচ্ছে সঠিক উত্তর। এএলপি টেকনিশিয়ানের জন্য এই ক্লাসগুলো যথেষ্ট গুরুত্বপূর্ণ, প্রশ্নগুলো গুরুত্বপূর্ণ। নেক্সট আমরা 7 নম্বর প্রশ্নে চলে আসছি। 7 নম্বর প্রশ্ন কি বলছে, হাইড্রোজেন সহ অক্সিজেন ছাড়াও অন্যান্য অধাতব উপাদান ধারণকারী অ্যাসিড গুলিকে বলা হয়। ভালো করে বোঝো, ভালো করে বোঝো। দেখো আমাদের এখানে দুই প্রকার অ্যাসিড রয়েছে, একটা হচ্ছে হাইড্রা অ্যাসিড আর একটা হচ্ছে অক্সি অ্যাসিড। অক্সি অ্যাসিড মানে যেখানে অক্সিজেন রয়েছে, আর হাইড্রা অ্যাসিড মানে যেখানে হাইড্রোজেন রয়েছে।
তো এইটাকে আমরা কি বলবো, হাইড্রা এবং অক্সি অ্যাসিড বলবো। অপশন নাম্বার সি হয়ে যাবে সঠিক। ক্লিয়ার? নেক্সট চল এটা করি। এটা কত নম্বর প্রশ্নে আমরা চলে এসেছি? আমরা চলে এসেছি 8 নম্বর প্রশ্নে। আমরা যদি অল্প পরিমাণ তরল সোডা গ্রহণ করি, তরল সোডা মানে যেখানে কি থাকবে, যেখানে কিন্তু কার্বনেট থাকবে, সোডা মানে সেখানে কিন্তু কার্বন রয়েছে, এতে 1 মিলিলিটার পাতলা হাইড্রোক্লোরিক অ্যাসিড যুক্ত করি, তবে আমরা কি দেখতে পাবো? এই প্রশ্নটা একটু কনফিউশন তোমাদের মাথায় ক্রিয়েট হতে পারে, বাট আমি তোমাকে একটা এক্সাম্পল দিচ্ছি। মনে করো তুমি বাজার থেকে সোডা কিনে এনেছো, সোডা মানে কোকা কোলা বা যে সোডা ওয়াটার গুলো আমরা দেখতে পাই, সেই সোডা ওয়াটারে তুমি যদি সামান্য লেবু যোগ করো তাহলে কি হবে? লেবু যোগ করে কখনো লেবু চিপড়ে দেখবে, লেবু চিপে দেখবে কি হয়? লেবু চিপে দেখবে ওখান থেকে একটা এফারভেসেন্স উঠছে, একটা এফারভেসেন্স উঠছে। ওই এফারভেসেন্সটা কিসের? ওই এফারভেসেন্সটা হচ্ছে কার্বন ডাই অক্সাইড। অর্থাৎ যদি তুমি তরল সোডাতে HCl যোগ করো বা যে কোনো অ্যাসিড যোগ করো, তাহলে সেখান থেকে কি হবে না, সেখান থেকে কার্বন ডাই অক্সাইড বুদবুদ আকারে কিন্তু নির্গত হবে। হাইড্রোজেন গ্যাস বুদবুদ আকারে নির্গত হবে না, কার্বন ডাই অক্সাইড বুদবুদ আকারে নির্গত হবে। ক্লিয়ার? নেক্সট প্রশ্ন। প্রত্যেকটা দেখো এএলপি এন্ড টেকনিশিয়ানে আসা প্রশ্ন, প্রত্যেকটা এএলপি টেকনিশিয়ানে আসা প্রশ্ন। নেক্সট প্রশ্ন আমরা চলে যাচ্ছি 9 নম্বর প্রশ্ন। খুব ভালো একটা প্রশ্ন। একটি ঘনীভূত অ্যাসিড, অর্থাৎ ঘনীভূত অ্যাসিড মানে কি, একটা কনসেন্ট্রেটেড অ্যাসিড। যারা অনেকে বাংলা বুঝতে পারো না, আমি ইংলিশটা বলে দিচ্ছি। একটা কনসেন্ট্রেটেড অ্যাসিড বা কনসেন্ট্রেটেড যে একটা অ্যাসিড, সেটাকে আমি যদি ডাইলিউট করতে চাই বা লঘু করতে চাই, তাহলে আমাদের কি করা উচিত? তাহলে আমাদের কি করা উচিত? দেখো অ্যাসিডে জল, মনে রাখবে অ্যাসিডে তুমি যদি জল দাও তাহলে কি হয়ে যাবে? অজগর হয়ে যাবে। অ্যাসিডে জল যদি দিয়ে দাও অর্থাৎ বিস্ফোরণ ঘটবে। কারণ কি না, কারণ অ্যাসিড, মনে করো এখানে অ্যাসিড রয়েছে, তুমি এক ফোঁটা জল যদি দিয়ে দাও এটা বিস্ফোরণ হয়ে উড়ে যাবে, হেঁটে যাবে পুরো। কারণ কি না, অ্যাসিড হচ্ছে তীব্র জলাকর্ষী পদার্থ, অর্থাৎ প্রচুর জলের প্রতি আকর্ষণ রয়েছে। ফলে অ্যাসিডে যদি তুমি জল দাও, মনে রাখবে ট্রিকটা, যে অজগর হয়ে যাবে। অ্যাসিডে জল মানে অজগর, অর্থাৎ তুমি অ্যাসিডে জল দিলে সেটা বিস্ফোরণ ঘটে যাবে। তাহলে স্যার কি করব না, তাহলে আমি কি করব না, জলে অ্যাসিড যোগ করবো। অর্থাৎ জলে আস্তে আস্তে যখন ঘনীভূত অ্যাসিড যোগ করব, তখন সেটা কি হয়ে যাবে? লঘু হয়ে যাবে। বা কনসেন্ট্রেটেড যখন অ্যাসিড যোগ করব, তখন সেটা লঘু হয়ে যাবে। তাহলে অপশন দেখো, পাতলা অ্যাসিডে জল, ভাই ঘনীভূত অ্যাসিড পাতলা করবে, তাহলে পাতলা অ্যাসিডে জল যোগ করে তোমার কি হবে? এটা তো হবেই না। ঘনীভূত অ্যাসিডে জল করলে বিস্ফোরণ হয়ে যাবে। প্রথমে অ্যাসিড এবং তারপর অ্যাসিড পানিতে না, পানিতে ঘনীভূত অ্যাসিড, একদম ঠিক, বা জলে ঘনীভূত অ্যাসিড যোগ করতে হবে। অপশন নাম্বার ডি, ডি ফর দিল্লি উইল বি ইউর রাইট অ্যান্সার। চলো 10 নম্বর প্রশ্ন। 10 নম্বর প্রশ্ন বলছে ড্যাশ স্বর্ণ দ্রবীভূত করতে পারে। তোমাদের আমি আগের দিন পড়েছিলাম যে 3 আয়তন HCl এবং 1 আয়তন HNO3 মিশিয়ে যেটা প্রস্তুত করা হয় অ্যাকোয়ারিজিয়া, অর্থাৎ HCl এবং HNO3 এরা নিজেরা সোনাকে দ্রবীভূত করতে পারে না, বাট অ্যাকোয়ারিজিয়া বা যেটাকে আমরা বলছি যে স্বর্ণকাররা যে জলটাকে ব্যবহার করে, বা রাজকীয় জল যেটাকে বলা হয় কিং ওয়াটার, সেটা কিন্তু অ্যাকোয়ারিজিয়া, সেটা কিন্তু সোনাকে দ্রবীভূত করতে পারে। কবে এসেছে? এনটিপিসির পরীক্ষাতে কিন্তু এসেছে। এটা একটা ইজি প্রশ্ন। 11 নম্বর প্রশ্ন কি বলছে দেখি, নিচের লেখা কোন অ্যাসিডে জল দ্রবীভূত হলে কম H+ আয়ন দেবে? ডেফিনেটলি কম যদি H+ আয়ন দিতে হয়, তাহলে সেটাকে কি হতে হবে? তাহলে সেটাকে উইক অ্যাসিড হতে হবে, উইক অ্যাসিড হতে হবে। তাহলে এখানে উইক অ্যাসিড কে? নাইট্রিক অ্যাসিড না, H2SO4 না, HCl না, উইক অ্যাসিড হচ্ছে CH3COOH, এটা হচ্ছে উইক অ্যাসিড, তার মানে এটা কম H+ আয়ন দেবে। ক্লিয়ার? গ্রুপ ডি দেখো, গ্রুপ ডি 2018-তে আসা প্রশ্ন। পরবর্তী প্রশ্ন 12 নম্বর প্রশ্ন, একটু স্টেটমেন্ট টাইপের প্রশ্ন। বড় প্রশ্ন থেকে ঘাবড়াবে না, প্রশ্নটা পড়বে, সোমনাথ স্যার তোমাদের যা শিখিয়ে যাচ্ছে ওইগুলো অ্যাজ ইট ইজ পরীক্ষা আসবে, যা শুধু পড়ে যাবে। দেখো অপশন নাম্বার এ কি বলছে, এ বলছে আয়নগুলির সাথে সম্পূর্ণরূপে আয়নিত একটি অ্যাসিড প্রচুর পরিমাণ H+ আয়ন তৈরি করে। অর্থাৎ প্রশ্নটা একটু গড়বড়ে রয়েছে। ব্যাপারটা কি, জলে দ্রবীভূত হলে অ্যাসিডগুলি প্রচুর পরিমাণ H+ আয়ন তৈরি করে, সেই অ্যাসিডগুলোর নাম দিয়েছে HCl, H2SO4, HNO3। অর্থাৎ এটা স্ট্রং অ্যাসিড বলতে চাইছে, বলছে যে স্ট্রং অ্যাসিড যারা, অর্থাৎ এটা বলতে পারো আমরা যে শক্তিশালী অ্যাসিড, এটা লিখে নাও একটু, শক্তিশালী অ্যাসিড, শক্তিশালী অ্যাসিড সম্পূর্ণরূপে আয়নিত হয়ে প্রচুর পরিমাণ
সম্পূর্ণরূপে আয়নিত হয়ে প্রচুর পরিমাণ H+ আয়ন তৈরি করে, উদাহরণস্বরূপ HCl H2SO4 HNO3, একদম ঠিক। এটা শক্তিশালী অ্যাসিড। দুর্বল অ্যাসিড যা প্রাণীতে আংশিকভাবে আয়নিত হয় তা অল্প পরিমাণ H+ আয়ন তৈরি করে, একদম ঠিক। দেখো এই স্টেটমেন্টটা যদি অন্য কোনো থাকে তাহলে সেটা আলাদা হবে, কিন্তু আমি আমার মতো যে স্টেটমেন্টটা বানিয়েছি সেই অনুযায়ী কিন্তু এটা ঠিক রয়েছে। ঠিক আছে, এটাও ঠিক রয়েছে, কারণ CH3COOH H2CO3 H2SO3 এর প্রত্যেক কিন্তু কি না, প্রত্যেক কিন্তু এরা দুর্বল অ্যাসিড। এটাও ঠিক রয়েছে, তার মানে এ এবং বি দুটোই ঠিক রয়েছে। গ্রুপ ডি তে আসা প্রশ্ন। নেক্সট প্রশ্ন 13 নম্বর প্রশ্ন। কি বলেছে, নিচের কোনটি অ্যাসিডের বৈশিষ্ট্য নয়? বলছে অ্যাসিড স্বাদে টক হয়, ডেফিনেটলি আমি একটু আগে বললাম অ্যাসিড স্বাদে টক হয়। অ্যাসিড স্বাদে তিক্ত হয়, তাহলে এটা তো অ্যাসিডের বৈশিষ্ট্য নয়। ক্ষার স্বাদে তিক্ত, তারপরে এগুলো দেখে নি, প্রত্যেকটা অপশন কিন্তু দেখবে, অনেক সময় অপশন গুলো কিন্তু ভুলভাল হয়, তাই অপশন গুলো দেখবে, প্রত্যেকটা অপশন দেখবে। অ্যাসিড ক্ষারের সাথে মিশে লবণ তৈরি করে, ডেফিনেটলি নিউট্রালাইজ রিঅ্যাকশন যেটাকে আমরা বলছি। অ্যাসিড নীল লিটমাসকে লাল করে, এটাও ঠিক রয়েছে। এএলপি টেকনিশিয়ান আসা প্রশ্ন, একদম ঠিক। অ্যাসিড স্বাদে তিক্ত, অপশন নাম্বার বি উইল বি রাইট অ্যান্সার। নেক্সট, নিম্নলিখিত থেকে বিজোড় ডি শনাক্ত করুন। দেখো NaOH CuOH হোল টু NH4OH, এই যে প্রত্যেকটা তোমার এখানে দিয়েছে, দেখো প্রত্যেকটা এখানে কি বলতো না, প্রত্যেকটা কিন্তু ক্ষার। এটাও ক্ষার, এটাও ক্ষার, এটাও ক্ষার, তাহলে কি এটা অ্যাসিড? না, এটা অ্যাসিড না। এবং এই যেগুলো ক্ষার, এরা ক্ষার বলেই প্রত্যেকটা কি বলতো, আম্লিক অক্সাইড। তোমরা জানো প্রত্যেকটা কি হয় না, ক্ষার, এটা হচ্ছে সরি আম্লিক নয়, ক্ষারকীয় অক্সাইড। ক্ষারকীয় অক্সাইড বেসিক ইন নেচার, ক্ষারকীয় অক্সাইড গঠন করেছে। বাট এই ZnO2 যেটা, ZnO2 এটা কিন্তু ZnO2 এবং Al2O3 এটা কিন্তু উভধর্মী অক্সাইড, উভধর্মী। তাই ZnO2 হয়ে যাবে সঠিক উত্তর। ভালো করে বোঝো, মেটালের সঙ্গে যে অক্সাইড গঠন হয়, মেটালের সঙ্গে, এগুলো তো মেটাল, সোডিয়াম কপার এগুলো তো মেটাল, তাহলে এরা প্রত্যেকে ক্ষারকীয় অক্সাইড। কিন্তু দেখো এই ZnO2 হচ্ছে এটা কিন্তু উভধর্মী অক্সাইড, তাহলে এটাই হয়ে যাবে সঠিক উত্তর। ওকে, ক্লিয়ার প্রত্যেকের? কোনো ডাউট যদি কারো থেকে থাকে কোনো প্রশ্ন নিয়ে কমেন্ট বক্সে আমি প্রত্যেকে রিপ্লাই দিই। ডাউট থেকে থাকলে আমি প্রত্যেকের কিন্তু রিপ্লাই দিই, ডাউট থাকলে অবশ্যই জিজ্ঞাসা করবে। আর তোমরা আগের দিন যেমন কমেন্ট করেছো আজকেও ক্লাসটা কেমন লাগলো কমেন্ট করে জানাবে। পরবর্তী প্রশ্ন, এটা হয়ে যাচ্ছে 15 নম্বর প্রশ্ন। ধাতব অক্সাইড গুলি ক্ষারীয় প্রকৃতির, ডেফিনেটলি ধাতব অক্সাইড গুলো ক্ষারীয় প্রকৃতির, যার অর্থ তারা লবণ এবং জল গঠনের জন্য অ্যাসিডের সাথে প্রতিক্রিয়া জানায়, অর্থাৎ অ্যাসিডের সঙ্গে বিক্রিয়া করে। ডেফিনেটলি যেহেতু ক্ষারকীয় প্রকৃতি তাই ধাতব অক্সাইড গুলো অ্যাসিডের সঙ্গে বিক্রিয়া করে লবণ জল উৎপন্ন করবে, ঠিক রয়েছে। নিচের কোনটি ধাতব অক্সাইড অন্যের থেকে আলাদা? দেখো ক্যালসিয়াম অক্সাইড এটাও ক্ষারকীয় নেচার, ম্যাগনেসিয়াম অক্সাইড এটাও ক্ষারকীয় নেচার, Na2O এটাও ক্ষারকীয় নেচার, কিন্তু আমি একটু আগেই বললাম Al2O3 এটা কিন্তু অ্যাম্ফোটেরিক অক্সাইড। অ্যাম্ফোটেরিক অক্সাইড বা যেটাকে আমরা বলছি উভধর্মী অক্সাইড, অর্থাৎ অ্যাসিডের সঙ্গেও রিঅ্যাকশন করছে অ্যাজ ওয়েল এজ বেসের সাথেও রিঅ্যাকশন করছে। এলপি টেকনিশিয়ানে আসা প্রশ্ন। নেক্সট প্রশ্ন, নিচের বিবৃতিগুলির মধ্যে কোনটা ভুল? 16 নম্বর প্রশ্ন। ফেনোলেকটোন সাবানের সাথে গোলাপি হয়ে যায়, একদম ঠিক। ক্ষারকীয় তো, তাহলে ক্ষারকীয় হলে কি হয়? পিঙ্ক হয়ে যায়। আগের দিনের ক্লাসে আমি তোমাকে বলেছিলাম। অধাতব অক্সাইড গুলি অ্যাসিডিক প্রকৃতির হয়, একদম ঠিক। ধাতব অক্সাইড গুলো হচ্ছে ক্ষারকীয় ইন নেচার, অধাতব অক্সাইড গুলো অ্যাসিডিক ইন নেচার, ঠিক রয়েছে। লেবুতে সাইট্রিক অ্যাসিড রয়েছে, একদম ঠিক। তিনটে অপশনই আমরা ঠিক পেয়ে গেলাম, তাহলে ডেফিনেটলি লাস্ট অপশনটা ভুল হবে। তাও দেখে নি কি বলেছে, না সোডিয়াম অক্সাইডের ক্ষারকীয় প্রকৃতি সোডিয়াম আয়নগুলোর উপস্থিতির কারণে হয়, ডেফিনেটলি ভুল, অর্থাৎ এইটাই হয়ে যাবে তোমাদের সঠিক উত্তর। সোডিয়াম হাইড্রোক্সাইড ক্ষারকীয় হয় কেন? কারণ সেখানে OH মাইনাস আয়ন উপস্থিত আছে বলে, OH টা উপস্থিত আছে বলে, সোডিয়াম উপস্থিত আছে বলে নয়। সোডিয়াম তো একটা মেটাল, তাই না? তাহলে এটাও এসেছে তোমাদের এএলপি টেকনিশিয়ান, তাহলে অপশন ডি উইল বি রাইট অ্যান্সার। প্রত্যেকটা প্রশ্ন গুরুত্বপূর্ণ। পরবর্তী প্রশ্ন 17 নম্বর প্রশ্ন। নিচের কোন বৈশিষ্ট্যটি ক্ষারীয় নয়, অর্থাৎ ক্ষারীয় নয় এমন একটা বৈশিষ্ট্য? অপশন এ বলছে তারা অ্যাসিডের সঙ্গে প্রতিক্রিয়া দেখায় এবং তাদের নিরপেক্ষ করে, অর্থাৎ ব্যাপারটা বলতে চাইছে না ক্ষারগুলো যেগুলো থাকবে, তোমরা নিশ্চয়ই জানো যে বেস অ্যাসিডের সঙ্গে রিঅ্যাকশন করার পরে কি করে, তাদেরকে নিউট্রালাইজ করে, তাই তো তার নাম নিউট্রালাইজেশন রিঅ্যাকশন। তাহলে এই স্টেটমেন্টটা তো ঠিকই রয়েছে যে সল্ট এবং কি উৎপন্ন করে, সল্ট এন্ড ওয়াটার উৎপন্ন করে, তাহলে তো ঠিক রয়েছে স্টেটমেন্টটা, ঠিক আছে। তারা লাল লিটমাসকে নীলে রূপান্তর করে, এটা একদম ঠিক রয়েছে। তারা নীল লিটমাসকে লালে রূপান্তরিত করে না, এটা ভুল রয়েছে, অর্থাৎ এই স্টেটমেন্টটা হয়ে যাবে সঠিক উত্তর। লাল লিটমাসকে নীলে রূপান্তরিত করে ক্ষারগুলো, বাট নীল লিটমাসকে লালে রূপান্তরিত করে অ্যাসিড গুলো।
স্বাদের তিক্ত, এটাও ঠিক রয়েছে। কবে এসেছে ভাই? দেখো গ্রুপ ডি তেও এসেছে, এএলপি টেকনিশিয়ানও এসেছে, দুটো জায়গাতেই কিন্তু তোমাদের এটা এসেছে। তার মানে এটা খুব গুরুত্বপূর্ণ। এগুলো জাস্ট যত তুমি রিভিশন করবে, যত তুমি এগুলো পড়বে, তত তোমার কিন্তু পরীক্ষা হলে ব্রেনে স্ট্রাইক করে যাবে। পরবর্তী প্রশ্ন, কত নম্বর প্রশ্ন হচ্ছে? 18 নম্বর প্রশ্ন। চলো, বলছে কি, বলছে দেখো কোন বিবৃতিটি সত্য বা মিথ্যা। ঠিক আছে, চলো। পানিতে বা জলে সম্পূর্ণ আয়নিত একটি ক্ষার প্রচুর পরিমাণ OH মাইনাস আয়ন তৈরি করে, উদাহরণস্বরূপ NaOH এবং KOH। ডেফিনেটলি ঠিক রয়েছে, কারণ NaOH এবং KOH এরা কিন্তু শক্তিশালী ক্ষার। যেহেতু শক্তিশালী ক্ষার, এরা জলে প্রচুর পরিমাণ OH মাইনাস আয়ন ঠিক করে, ডেফিনেটলি অপশন মানে স্টেটমেন্ট এটা ঠিক রয়েছে। স্টেটমেন্ট বি বলছে পানিতে আংশিকভাবে আয়নিত হয়ে একটি ক্ষার অল্প পরিমাণ OH মাইনাস আয়ন তৈরি করে, উদাহরণস্বরূপ KOH। দেখো ভালো করে বুঝবে, আমার এই যদি উদাহরণগুলো এখানে না দিত তাহলে দুটো স্টেটমেন্টই ঠিক হতো। এই স্টেপ প্রথম যে লাইনটা এটা তো ঠিকই রয়েছে, যে পানিতে আংশিকভাবে আয়নিত একটি ক্ষার অল্প পরিমাণ OH মাইনাস আয়ন তৈরি করে, একদম ঠিক। কিন্তু ভাই উদাহরণটা তো KOH দেওয়া ঠিক হয়নি তোমার, কারণ KOH তো একটা স্ট্রং বেস। তাহলে তুমি বলছো একধারে বলছো যে আংশিকভাবে আয়নিত হবে, অল্প পরিমাণ OH মাইনাস আয়ন উৎপন্ন করবে, তার মানে তুমি এখানে উইক বেসের কথা বলছো। কিন্তু তুমি এখানে এক্সাম্পল দিয়ে রেখেছো KOH, এখানে KOH একদম ঠিক রয়েছে, কারণ KOH একটা স্ট্রং বেস। কিন্তু তুমি এখানে KOH দিচ্ছ, KOH একটা উইক বেস, তুমি কি করে দিচ্ছ এখানে KOH টা? তোমার তো দেওয়া ঠিক হয়নি। তাহলে আমরা বলবো যে স্টেটমেন্ট বি টা ভাই ঠিক নেই, স্টেটমেন্ট এ টা ডেফিনেটলি ঠিক রয়েছে। অর্থাৎ শুধুমাত্র এ ঠিক, বি ফর ডিলি হয়ে যাবে সঠিক উত্তর। কবে এসেছে? গ্রুপ ডি 2018। ঠিক আছে, চলো নেক্সট প্রশ্ন, 19 নম্বর প্রশ্ন। বলছে সাধারণভাবে একটি নিরপেক্ষ বিক্রিয়া বা একটা নিউট্রালাইজেশন বিক্রিয়া কিভাবে লিখবো আমি? ক্ষার প্লাস অ্যাসিড ইকুয়াল টু জল প্লাস গ্যাস, ক্ষার প্লাস অ্যাসিড ইকুয়াল টু লবণ প্লাস জল, ক্ষার প্লাস অ্যাসিড ইকুয়াল টু লবণ প্লাস গ্যাস, ক্ষার প্লাস অ্যাসিড ইকুয়াল টু লবণ প্লাস বৃষ্টিপাত। ভাই এটা তো আমরা একদম ইজি বলতে পারবো যে অ্যাসিডের সঙ্গে ক্ষারের বিক্রিয়ায় কি উৎপন্ন হয়? লবণ এবং জল উৎপন্ন হয়। বলছে NaCl একটি লবণ, ডেফিনেটলি NaCl একটি লবণ আমরা জানি, যা গঠিত হয় কিসের দ্বারা? দেখো আগের দিনের ক্লাসে আমি পই পই করে তোমাদের বুঝিয়েছিলাম যে এই যে NaCl যেটা একটা কি লবণ, যেটা একটা সাধারণ লবণ, সাধারণ লবণ, এবং এটাকে আমরা বলি নিউট্রালাইজ সল্ট। আর নিউট্রালাইজ সল্ট তখনই গঠিত হবে, দুটো ভাবে গঠিত হতে পারে। এক, এটা যদি স্ট্রং অ্যাসিড প্লাস স্ট্রং বেস মিলে, অথবা উইক অ্যাসিড প্লাস উইক বেস মিলে। আমরা তো NaCl ডাইরেক্ট মেনশন করে দিয়েছি, NaCl এর ক্ষেত্রে তো আমরা জানি যে NaOH প্লাস HCl। তাহলে NaOH প্লাস HCl যদি হয়, দুটোই কি? দুটোই স্ট্রং, স্ট্রং বেস প্লাস স্ট্রং অ্যাসিড। তার মানে আমরা বলবো যে শক্তিশালী অ্যাসিড এবং শক্তিশালী বেস। অপশন নাম্বার সি উইল বি ইউর রাইট অ্যান্সার। ঠিক আছে, অপশন নাম্বার সি উইল বি ইউর রাইট অ্যান্সার। এএলপি টেকনিশিয়ান আসা প্রশ্ন। নেক্সট প্রশ্ন, কত নম্বর প্রশ্ন? 21 নম্বর প্রশ্ন। কি বলছে দেখো, বলছে লবণ সম্পর্কে নিচের কোন উক্তিটি সঠিক? এবার আমরা লবণে চলে এসেছি। লবণের পিএইচ এর মান হচ্ছে 1। ভাই তোমাদের যে পিএইচ স্কেলটা পড়িয়েছিলাম সেখানে দেখেছিলাম যে মাঝখানে 7 থাকবে আর 0 থেকে 14 পর্যন্ত স্কেলটা হবে, এটা দেখিয়েছিলাম। তার মানে পিএইচ এর মান যদি 1 হয় তাহলে ডেফিনেটলি সেটা তো অ্যাসিড হয়ে যাচ্ছে, তার মানে এটা ভুল। সঠিক বলেছে কোন স্টেটমেন্টটা? লবণগুলি অ্যাসিড এবং ক্ষারের সংমিশ্রণ, লবণগুলি অ্যাসিড এবং ক্ষারের সংমিশ্রণ, এটা তো ঠিক রয়েছে, বাট পরেরটা ভুল রয়েছে। দেখো কিভাবে স্টেটমেন্ট গুলোকে ভুল বা ঠিক তোমাকে বুঝতে অসুবিধা ক্রিয়েট করছে। লবণগুলি অ্যাসিড এবং ক্ষারের সংমিশ্রণে ঠিক রয়েছে, বাট পরেরটা ভুল রয়েছে, এবং ধাতবগুলির সাথে তীব্রভাবে বিক্রিয়া করে না, ধাতুর সঙ্গে তীব্রভাবে বিক্রিয়া করে না, তাহলে এই স্টেটমেন্টটা ভুল রয়েছে। লবণের সর্বাধিক সাধারণ রূপ সাধারণ লবণ হলো সোডিয়াম হাইড্রোক্সাইড এবং সালফিউরিক অ্যাসিডের সংমিশ্রণ। না, সোডিয়াম হাইড্রোক্সাইড NaOH এর সঙ্গে HCl এর বিক্রিয়া হতে হবে, তবেই সেখানে NaCl উৎপন্ন হবে প্লাস জল উৎপন্ন হবে, সালফিউরিক অ্যাসিড হবে না। তার মানে এই স্টেটমেন্টটাও ভুল রয়েছে। নেক্সট ডি বলছে নিরপেক্ষকরণ প্রতিক্রিয়া অর্থাৎ নিউট্রালাইজেশন রিঅ্যাকশনের কথা বলছে। নিউট্রালাইজেশন রিঅ্যাকশন অ্যাসিড এবং ক্ষারের সংমিশ্রণ লবণ গঠিত, এটা একদম ঠিক রয়েছে। অপশন নাম্বার ডি উইল বি রাইট। অর্থাৎ নিউট্রালাইজেশন রিঅ্যাকশনে অ্যাসিড এবং বেস রিঅ্যাকশন করে লবণ এবং জল উৎপন্ন। বোঝা গেছে তোমাদের? অবভিয়াসলি বোঝা গেছে। আরআরবি গ্রুপ ডি তে আসা প্রশ্ন। পরবর্তী প্রশ্ন 22 নম্বর প্রশ্ন।
যদি কোনো দ্রবণ নীল লিটমাস কাগজের রং লালে পরিবর্তন করে, তাহলে নীল লিটমাস যখনই লালে পরিণত করবে অনিল, অ্যাসিডে নীল লিটমাস লাল হয়, অর্থাৎ তার যে পিএইচটা ডেফিনেটলি 7 থেকে কম হবে, কারণ সেটা কি হবে, সেটা অ্যাসিড হবে। আর অ্যাসিডের পিএইচ সবসময় কি হয়, পিএইচ লেস দেন 7 হয়, 7 থেকে কম হয়। 7 থেকে বেশি হলে এটা বেস, বেসের ক্ষেত্রে কি হবে, লালটা নীল হয়ে যাবে। লেবুর রসের পিএইচ এর আনুমানিক মান কত, এটা আমি আগের দিন বলেছিলাম। লেবুর রসের এনসিইআরটি ডেটাতে দেওয়া ছিল, লেবুর রসের পিএইচ এর আনুমানিক মান হচ্ছে অপশন নাম্বার বি 2। ঠিক আছে, আগের দিন দিয়েছিলাম। নেক্সট প্রশ্ন, কত নম্বর প্রশ্ন হবে এটা, 22, 23, 24, 24 নম্বর প্রশ্ন। যখন পিএইচ এর মান 7 থেকে 14 তে বৃদ্ধি পায়, ভালো করে বোঝো, 7 থেকে 14 তে বৃদ্ধি পাচ্ছে, তাহলে একটা পিএইচ 7 আর এখানে 14, এখানে 0, যখন 7 থেকে 14 তে বৃদ্ধি পাচ্ছে তখন ওটা কি হচ্ছে, বেসিক হচ্ছে। আর একটা বেসিক বা একটা স্ট্রং বেস কখন হয়, যখন সেখানে OH মাইনাস বেশি থাকে। তাহলে ডেফিনেটলি যখন 7 থেকে 14 হচ্ছে, আমরা কি বলবো না, OH মাইনাসের ঘনত্ব বৃদ্ধি নয়, আমরা বলবো যে H প্লাসের ঘনত্ব হ্রাস পাচ্ছে। অপশন নাম্বার এ উইল বি রাইট অ্যান্সার। অপশন নাম্বার এ উইল বি রাইট অ্যান্সার, কারণ এই পিএইচটা H প্লাস আয়নের রেসপেক্টেই হয়। তাহলে H প্লাস আয়নের ঘনত্ব হ্রাস বলেই কিন্তু পিএইচটা বাড়ছে এবং বেসিসিটিটা বাড়ছে। ঠিক আছে, এটা একটু খেয়াল করবে। তো এই ছিল আজকের ক্লাস, আশা করি তোমরা প্রত্যেকে বুঝতে পেরেছো। নেক্সট দিন কিন্তু আরো একটা ক্লাস হবে শুধুমাত্র পিএইচ ভ্যালুর উপর, পিএইচ ভ্যালুটা এখানে বাদ থেকে গেছে। ওই ক্লাসটা হয়ে যাওয়ার পর অ্যাসিড বেস সল থেকে কারোর কোনো প্রশ্ন থাকবে না, এক্সাম্পলার হয়ে গেছে, এনসিইআরটি অনুশীলনী হয়ে গেছে, ওয়াইসিটি হয়ে গেল, পিএইচ এর লাস্ট ক্লাসটা করাবো, পুরো কমপ্লিট হয়ে যাবে। লাস্ট একটা কথা ভাই, সায়েন্সের কোর্স নিতে চাইলে এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করবে এবং একটা বেস্ট জার্নিতে তুমি ইনক্লুডেড হবে। অথবা তুমি এনটিপিসির কোর্স যদি নিতে চাও, এনটিপিসির ভ্যাকেন্সি আসছে, গুড নিউজ তোমাদের জন্য, এটাও নিতে পারো। আদারওয়াইজ তুমি ইউটিউবে ক্লাস করে যদি তোমার কমপ্লিট হয়ে থাকে তাহলে তুমি ইউটিউবে ক্লাস করতে পারো। যাদের সায়েন্স ভয় লাগে, যাদের মনে হচ্ছে না স্যারের কাছে পার্সোনালাইজ ভাবে পড়বো, তারাই শুধুমাত্র ব্যাচ নাও। আদারওয়াইজ যারা ভালো করে পড়াশোনা করছো তাদের জন্য নেওয়া দরকার। ঠিক আছে, এবং তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও যে আজকে ক্লাসটা কেমন লাগলো। আমাদের 2-3টে সিরিজ হচ্ছে, তোমরা নিশ্চয়ই জানো স্যাটারডে 9:30টার সময় একটা লাইভ হয়। একটা তোমাদের থিওরিটিক্যাল এক্সাম্পলার সিরিজটা আমি চালাচ্ছি, এইটা শুরু করেছি। আর গ্রুপ ডি যে সিরিজটা চলছে সেটাও চলছে, সেটার ক্লাসও আসবে। এবং রিজনিং ক্লাসও তোমাদের যেরকম লাইভ চলছে। এনটিপিসির লাইভটা তোমাদের প্রত্যেক ফ্রাইডে হবে, এনটিপিসি জিকে জিএস এর লাইভটা প্রত্যেক ফ্রাইডে 9:30টার সময় হবে। ঠিক আছে, এইভাবে কিন্তু প্রত্যেকটা ক্লাস তোমাদের রিজিউম হয়ে গেছে। শারীরিক অসুস্থতার জন্য আমি কিছু ক্লাস বন্ধ ছিল, এখন তোমাদের সব ক্লাস আবার চালাবে। সবাই খুব ভালো থেকো, দেখা হবে পরের একটা ক্লাসে, পিএইচ এর ক্লাস এবং তোমাদের যে গ্রুপ ডির যে ক্লাসগুলো সিরিজগুলো চলছে সেখানে দেখা হবে। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, মন দিয়ে পড়াশোনা করো। থ্যাংক ইউ।